আসসালামু আলাইকুম। এটির বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে টেলিভিশন ও রেডিও লাইসেন্স দেওয়া হয়নি। গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা। অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান। মির্জা ফখরুলের রাজনৈতিক দল গঠনের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করার অভিযোগ। জাতীয় ঐক্য ধরে রাখার তাগিদ। আগামী নির্বাচনে ভোটারের বয়স 16 এবং প্রার্থীর বয়স 23 বছর চায় জাতীয় নাগরিক পার্টি। সংস্কার প্রস্তাবনা নিয়ে ঐক্যমত্য কমিশনে কাল মতামত দেবে দলটি। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের স্বল্প সময়ের মধ্যে জাতীয় ঐক্যমত্য তৈরি করা সম্ভব। আলী রিয়াজ। নির্বাচনের আগে সংস্কার চায় খেলাফত মজলিস। এবং খোলা বাজারে নতুন নোট বিনিময় বিপাকে ক্রেতারা প্রায় দ্বিগুণ দরে কিনতে হচ্ছে বিভিন্ন ধরনের নতুন টাকা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে টেলিভিশন ও রেডিও লাইসেন্স দেওয়া হয়নি। লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে জনস্বার্থ নয়, রাজনৈতিক অঙ্গীকারই ছিল বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ। এক ব্যক্তি একই সাথে একাধিক গণমাধ্যমের মালিক হতে পারবে না। রাজধানীতে একটি প্রধান উপদেষ্টার কাছে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও জানান, প্রতিবেদনের সাংবাদিক ও কর্মচারীকে গণমাধ্যমের মালিকানায় অংশীদার করার সুপারিশ করা হয়েছে। পাবলিক লিস্টেড কোম্পানির মাধ্যমে পরিচালনা করা এবং বেতার ও বিটিভিকে স্বায়ত্তশাসন দেওয়ার প্রস্তাবও করেছে কমিশন। জাতীয় সম্প্রচার সংস্থা করে তার অধীনে বেতার, বিটিভি ও বাস পরিচালনার সুপারিশ করেছে কমিশন। সাংবাদিকতা সুরক্ষা আইন করার প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রেস কাউন্সিলের পরিবর্তে জাতীয় গণমাধ্যম কমিশন করার পাশাপাশি সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার সুপারিশও করেছে কমিশন। এ সময় কামাল আহমেদ আরও বলেন, সারা দেশের সাংবাদিকদের ন্যূনতম বেতন এন্ট্রি লেভেলে বিসিএস ক্যাডারের 9ম গ্রেডের বেতন স্কেল অনুসারে করতে হবে। এছাড়া ঢাকায় যারা কাজ করেন তাদের আলাদা ভাতা দেওয়ার সুপারিশ রয়েছে এই প্রতিবেদনে। বিসিএস ক্যাডার সার্ভিসে যে প্রবেশের যে জায়গাটা সেই ইকুয়াল লেভেলে, অর্থাৎ বিসিএস ক্যাডার সার্ভিসের 9ম গ্রেডের যে বেতন স্কেল, সেই বেতন স্কেলের সাথে সঙ্গতি রেখে সাংবাদিকদের এন্ট্রি লেভেলের বেতনটা হতে হবে। সারা দেশেই এটা হতে হবে। এবং ঢাকায় যেহেতু ব্যয়, জীবনযাত্রার ব্যয় বেশি, সুতরাং ঢাকায় ঢাকা ভাতা একটা যোগ করতে হবে। সারা দেশের সাংবাদিকরা যে বেতন ভাতা পাবেন তার সাথে যুক্ত হবে ঢাকা ভাতা। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য নষ্ট হয় এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না মন্তব্য করে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে সংস্কার সনদ তৈরি হতে পারে, নির্বাচিত সরকার তা বাস্তবায়ন করবে। তার অভিযোগ, জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশে রাজনীতিবিদদের পাশ কাটিয়ে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়ার প্রচেষ্টা রয়েছে। মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকার উপর আস্থা রাখছে বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। স্থায়ী কমিটির সবশেষ বৈঠকে সিদ্ধান্ত জানাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে তা ভাঙতে নানা ষড়যন্ত্র হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা ধরে রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। আমরা এমন কোনো পদক্ষেপ নিতে পারি না যাতে করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, গণ ঐক্য বিনষ্ট হয়। কোন মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনের সংশয় সৃষ্টি হয়েছে। এই প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সংস্কার ও নির্বাচন ইস্যুকে একটি মহল মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসাথে চলতে পারে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি চার্টার অফ রিফর্মস
সংস্কার সনদ তৈরি হতেই পারে। নির্বাচিত সরকার পরবর্তীতে যা বাস্তবায়ন করবে। নির্বাচনের ব্যাপারে এর আগেও আপনার সেনাবাহিনী সহযোগিতা করেছে, এখনো করবে, সেটাই তো স্বাভাবিক। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংবিধান ও নির্বাচন ব্যবস্থা নিয়ে করা সুপারিশের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, আইন ও নির্বাহী বিভাগকে ক্ষমতাহীন করা আর অনির্বাচিত ব্যক্তিদের দেশ পরিচালনার সুযোগ সৃষ্টির চেষ্টা রয়েছে সুপারিশে। জাতীয় ঐক্যমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা এবং কমিশনের সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য ও বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যায়, যাতে জনমনে প্রশ্নের জন্ম দিতে পারে যে সকল বিষয়গুলো যেন একটি পূর্ব নির্ধারিত কর্ম পরিকল্পনার অংশ। এনসিসি নামে একটা ফ্রেমের প্রস্তাব করা হয়েছে, সেটার গঠন প্রক্রিয়া এবং কার্য পরিধি যেগুলো বর্ণনা করা হয়েছে, তাতে সমস্ত স্তরে স্তরে দেখা যায় অনির্বাচিত বিভিন্ন ব্যক্তিরা এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং সাংবিধানিকভাবে তাদেরকে ক্ষমতায়ন করার প্রস্তাব করা হয়েছে। তাতে করে দেখা যাবে নির্বাচিত প্রতিনিধিদের আর কোনো গুরুত্ব নেই। সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার জাতীয় ঐক্যমত্য কমিশনে বিএনপি সংস্কার ইস্যুতে তাদের মতামত জমা দেবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে স্বল্প সময়ের মধ্যে জাতীয় ঐকমত্য তৈরি করা সম্ভব বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। খেলাফত মজলিসের সাথে সংলাপে তিনি একথা বলেন। এ সময় খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের বলেন, নির্বাচনের আগে সংস্কার করতে হবে। বিচারের আগে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। জাতীয় সংসদের এলডি হলে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের দ্বিতীয় দিনে খেলাফত মজলিস ও লেবার পার্টির সাথে সংলাপে বসে জাতীয় ঐক্য কমিশন। খেলাফত মজলিসের ৮ সদস্যের প্রতিনিধি দল সংলাপে আসেন। ১৬৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে ১৪০টিতে একমত, 10টিতে একমত না এবং 15টিতে আংশিক একমত হবার কথা জানায় দলটি। সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ঐকমত্যে পৌঁছানো সম্ভব বলে আশা প্রকাশ করেন আলী রিয়াজ। তারা আন্তরিকভাবে যেই মতামতগুলো জানিয়েছেন সেই মতামতগুলোর ভিত্তিতেই আমরা আলোচনাটা শুরু করব এবং আমরা আশা করি যে আলোচনা শুধু আপনাদের সঙ্গে না, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। আমরা মনে করি যে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করতে পারব। বৈঠক শেষে সংলাপের মতামত তুলে ধরেন খেলাফত মজলিসের মহাসচিব। নারীদের কোটা ব্যবস্থা বাতিল, 400 আসনে সরাসরি ভোট, সংসদের মেয়াদ 4 নয় 5 বছর করা, পিআর পদ্ধতিতে আসন বন্টন, ইসলামের সুস্পষ্ট বিধান বিরোধী আইন না করতে সংবিধানে ধারা অন্তর্ভুক্ত করার পক্ষে মত দেয় দলটি। ফ্যাসিবাদ এবং তার দোসর যারা আগামী নির্বাচনে তারা আসার সুযোগ নাই। যারা ক্ষমাই চায় না এখন পর্যন্ত, খুন করলো, মানুষ মারলো, ছাত্র মারলো, এদেরকে বিচার করা আগে প্রয়োজন। বিচারের আগে এদেরকে নির্বাচনের সুযোগ দেওয়া যাবে না। এরপর কমিশনের সাথে সংলাপে বসে লেবার পার্টির 12 সদস্যের প্রতিনিধি দল। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রদেশে বিভক্ত না করা, স্থানীয় সরকার নির্বাচনে মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত না হওয়া, সরকারি কর্মচারীরা অবসরের 5 বছর আগে নির্বাচনে অংশ না নেওয়া সহ বেশ কিছু মতামত দেন তারা। একদিকে আমাদের ফ্যাসিবাদকে রুখে দাঁড়ানোর একটা আন্দোলন বা আমাদের কর্মযোগ্য, অন্যদিকে আগামীতে যেন কোনোভাবে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, নতুন কোনো ফ্যাসিবাদ সৃষ্টি না হয়, এজন্য আমাদের আইন করা লাগতেছে, এজন্য আমাদের সংস্কার করার প্রশ্ন আসতেছে। এজন্য এই সবগুলোকে মাথায় রেখেই কিন্তু আমাদেরকে এই সংবিধান সংশোধন করতে হবে। এর আগে বৃহস্পতিবার এলডিপির সাথে সংলাপ অনুষ্ঠিত হয়। রোববার বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি তাদের মতামত দেবে কমিশনে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স 23 বছর করার প্রস্তাব দিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একই সাথে ভোটারের বয়স 16 বছর করার পক্ষে মতামত দেবে দলটি। রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার প্রস্তাবনা কমিটির সমন্বয়ক সারোয়ার তুষার। আগামীকাল জাতীয় ঐক্যমত্য কমিশনে নিজেদের সংস্কার প্রস্তাব জমা দেবে এনসিপি। মাজহারুল হক, মহাজের রিপোর্ট।
রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন ও বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলোচনার জন্য গত বুধবার সংস্কার বিষয়ক সমন্বয় কমিটি গঠন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রথমভাবে আছেন এর 3 দিন পর এই কমিটির পরিচয় উপলক্ষে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। শুরুতেই সংস্কার বিষয়ক সমন্বয় কমিটির সমন্বয়ক সারোয়ার তুষার পরিচয় করিয়ে দেন দলটির বাকি সদস্যদের। ঐকমত্য কমিশন থাকবে ততদিন পর্যন্ত এই সংস্কার কমিটি। পরে সাংবাদিকদের সাথে খোলামেলা কথা বলেন তিনি। দেশের নতুন সংবিধানের প্রয়োজন উল্লেখ করে ৭২-এর সংবিধান গ্রহণযোগ্য নয় বলেও দাবি করেন সারোয়ার তুষার। এই যে যতগুলো সংস্কার হচ্ছে তার মধ্যে 1 নম্বর প্রায়োরিটি দিয়ে সরকারের উচিত ছিল পুলিশ সংস্কারটা করা, কারণ আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের কি অবস্থা। ইভেন তারা বলেছেন যে ন্যূনতম প্রার্থী হওয়ার বয়স হচ্ছে 21 বছর। আমরা মনে করেছি যে ইট ইজ টু আর্লি, এটা 23 বছর হতে পারে এবং সেক্ষেত্রে ভোটার বয়স, ভোট দেওয়ার বয়স, সেটা আমরা মনে করেছি যে 16 বছর বয়স থেকে হতে পারে। এটার কারণ হচ্ছে এবারের আন্দোলনে, এটা আমরা আগামীকাল খুব জোর দিয়ে বলবো যে এবারের গণ অভ্যুত্থানে মূলত আপনারা বা সারা বিশ্বে এটাকে জেনজির অভ্যুত্থান হিসেবে বলা হচ্ছে। তো এই যে তারা এত বড় একটা স্টেক তাদের এবার গণ অভ্যুত্থানের মতো তৈরি হয়েছে, এর পরবর্তী যে বাংলাদেশ এবং আসন্ন যে নির্বাচন, এই নির্বাচনে তারা মতামত দিতে পারবে না শুধুমাত্র এই তাদের বয়স 18-র নিচে হওয়ার কারণে। এটা আমরা যৌক্তিক মনে করছি না। এ সময় গণপরিষদ নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন তিনি। প্রয়োজনে একই সাথে গণপরিষদ নির্বাচন ও আইনসভা নির্বাচন হতে পারে বলেও মত এনসিপির এই নেতার। এখনো কিন্তু আমরা বলছি যে আগামী নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হওয়া দরকার, যে গণপরিষদটা নির্ধারিত সময় পরে, আপনি 120 দিন, 140 দিন কিংবা এটা 6 মাস হতে পারে, একটা নির্দিষ্ট সময়ে তার মানে সংবিধান সম্পর্কিত কাজটা হওয়া শেষ হওয়ার পরে তারা আইনসভায় পরিণত হবে। এটাকে আমরা বলছি যে গণপরিষদ কাম পার্লামেন্ট। এছাড়া 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 111টি সংলাপ ছাড়াই বাস্তবায়ন সম্ভব বলে জানিয়েছিল সংস্কার কমিশন। তবে এর মধ্যে কিছু কিছু বিষয়ে আলোচনা প্রয়োজন বলে দাবি এনসিপির। কমিশনের কাছে জানতে চাইব যে কি ভিত্তিতে আপনারা আলোচনা ছাড়া ওই 111টা বাছাই করলেন। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। আমাদের কাছে মনে হচ্ছে যে গ্রেটার। এবার নতুন টাকার নোট বিনিময়ে বিপাকে ক্রেতারা। বাংলাদেশ ব্যাংক নতুন নোট বিনিময় বন্ধ রাখলেও খোলা বাজারে বিক্রি হচ্ছে চড়া দামে। 10 টাকার বান্ডিল বিনিময়ে গুনতে হচ্ছে অতিরিক্ত 600 টাকা। নোট ও বান্ডিল ভেদে বিনিময় হার আরো চড়া। এ কারণে অনেকে পুরাতন নোট সংগ্রহ করেছেন। শারফুল আলমের রিপোর্ট। ঈদে চাই নতুন টাকা, উৎসবের রীতি, বকশিশ দিতে হবে চকচকে নতুন টাকার নোট। এই ঈদে ব্যাংক থেকে নতুন নোট নেয়ার সেই সুযোগ নেই। বাংলাদেশ ব্যাংক ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে নতুন টাকা বিনিময় কার্যক্রম বন্ধ রাখে। এই সুযোগে খোলা বাজারে রমরমা ব্যবসা নতুন টাকায়। ব্যাংকে টাকা না পাওয়া গেলেও গুলিস্তান ও বাংলাদেশ ব্যাংকের সামনে নতুন টাকা বিনিময় হচ্ছে। ওনারা 10 টাকার বান্ডেল জিজ্ঞেস করলাম 1600 টাকা চায়, 1000-এ 1600 টাকা, 600 টাকা বেশি। তা আমি এক দোকানদারে বলছি ভাই পুরাটাই রাইখা দেন আপনি, আমি টাকা নিব না। 20 টাকাটা চাচ্ছিল আপনার 2800 টাকা করে, 2800 টাকা করে, তো মানুষ নেবে কিভাবে? খোলা বাজারে 10 টাকার একটি বান্ডিলের দাম 1000 টাকা হলেও বিক্রি হচ্ছে 1600 টাকায়। 20 টাকার বান্ডিলে গুনতে হবে অতিরিক্ত আরো 800 টাকা। প্রিয়জনের শখ পূরণে অনেকে চড়া দামে এসব টাকা বিনিময় করছেন। টোটালি প্রত্যেকটা ব্যাংক থেকে না করছে যে এবার আমরা নতুন নোট ছাড়বো না, যেহেতু ছাড়বেন না তাহলে এইখানে কিভাবে আসে? ব্যাংক থেকে আনছি আমরা, আগে নিয়ে রাখছিলাম, এখন তো দিচ্ছে না। নতুন টাকার পয়সার অভাব না হলেও বেশি দাম চাওয়ায় কেউ কেউ ছুটছেন পুরানো নোট সংগ্রহে। সেখানেও হয়রানির অভিযোগ ক্রেতা বিক্রেতাদের। এবছর তো অনেক রেট, এই জন্য পুরান টাকা নিতেছে। নতুন টাকা হচ্ছে গরিব যারা আছে বা হচ্ছে আমাদের রিলেটিভ যারা আছে ছোট, তাদেরকে দেওয়ার জন্য। বিকল্প ব্যবস্থা না রেখে বাংলাদেশ ব্যাংকের নতুন নোট বিনিময় বন্ধ রাখায় সমালোচনা করেন নতুন টাকার নোট সংগ্রহকারীরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। মত প্রকাশের কারণে বাংলাদেশে গ্রেপ্তার, সহিংসতা ও হেনস্থার মতো ঘটনা ঘটছে বলে উদ্বেগ জানিয়েছেন মানবাধিকার নিয়ে কাজ করা 9টি আন্তর্জাতিক সংগঠন। স্থানীয় সময় শুক্রবার লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলো এই আহ্বান জানায়। মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন সংগঠনগুলো।
বিবৃতিতে সাম্প্রতিক সময়ে সাংবাদিক ও মানবাধিকার কর্মী সহ সাধারণ নাগরিকদের উপর হামলার বেশ কিছু ঘটনা তুলে ধরা হয়েছে। এই ধরনের হামলা বন্ধ ও এসব ঘটনা তদন্তে বাংলাদেশকে অবিলম্বে পদক্ষেপ নেওয়া এবং দায়ীদের বিচারের আওতায় আনার কথা বলেছে সংগঠনগুলো। বিবৃতিদাতা মানবাধিকার সংগঠনগুলো হল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, আর্টিকেল 19, Asian Forum for Human Rights and Development, Civicus, World Alliance for Citizen Participation, Fortify Rights, Frontline Defenders Spain America ও The Committee to Protect Journalists CPJ। আওয়ামী লীগের সাথে সমঝোতার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাবের বিষয়টি সমাধান করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার যেসব সংস্কারের উদ্যোগ নিয়েছে তা নিরর্থক হয়ে যাবে এবং যদি আবার স্বৈরাচার ফিরে আসে। দেশে বর্তমানে জটিল রাজনৈতিক অবস্থা বিরাজ করছে জানিয়ে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত এই সংবাদ সম্মেলনে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বর্তমান সংকট নিরসনে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি। স্বৈরাচারের বিরুদ্ধে এত বছর ধরে লড়াই করবার পরে আমরা একটা গণতন্ত্রের পথে যাবার চেষ্টা করছি। প্রস্তাব নাকি দেওয়া হয়েছে যে তোমরা ওদের সাথে একটা সমঝোতা করো এবং নির্বাচন করো। ছাত্ররা বলেছে এইরকম সমঝোতা কারো কারো সাথে হয়েছে, এই জন্য কোনো দল কোনো কথা বলেনি। আমরা চাই যে এই ব্যাপারটা তাড়াতাড়ি নিষ্পত্তি হোক এবং সরকার একটা সন্তোষজনক সমাধান জবাব আমাদের সামনে হাজির করবে। এবারে জানিয়ে দিব আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কার্ভ ফ্যাটেনিং পদ্ধতিতে কম জায়গায় সম্পূরক খাদ্য প্রয়োগের মাধ্যমে স্বল্প সময়ে অধিক মাছ উৎপাদনে আগ্রহী হয়ে উঠছে যশোরের মৎস্য চাষিরা। আর চাষী পর্যায়ে এই কাজে উৎসাহিত করছে PKSF এর আর্থিক ও কারিগরি সহযোগিতার আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের মৎস্য ইউনিট। ফলে যাদের বিনিয়োগ ক্ষমতা কম কিন্তু বড় আকারের জলাশয় আছে, এরকম চাষিরা সহজেই এই পদ্ধতি অবলম্বন করে লাভজনকভাবে মাছ চাষ করতে পারছেন। যশোর থেকে তামান্না ফরজানার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট আরো জানাচ্ছেন আশিকুর রহমান। দেশে সাধারণত শতকে 5-6 ইঞ্চি আকারের 50 থেকে 60টি কার্প জাতীয় মাছের পোনা মজুত করে চাষের প্রচলন আছে, কিন্তু বর্তমানে এর চেয়ে ভালো পদ্ধতিতে 300 থেকে 500 গ্রামের পোনা কম ঘনত্বে ছেড়ে অধিক বড় আকারের মাছ উৎপাদন করা হচ্ছে। এই পদ্ধতিতে পুকুরের মাছ এক বছরেই বড় হচ্ছে 3 থেকে 4 কেজি পর্যন্ত। মাছের ঘনত্ব কম থাকায় পানিতে যথেষ্ট পরিমাণ দ্রবীভূত অক্সিজেন থাকে। এই পদ্ধতিতে মাছ চাষ করার কারণে খাবার খরচ অনেক কম লাগে। যশোর অঞ্চলের বেশ কিছু এলাকায় কার্ভ ফ্যাটেনিং পদ্ধতিতে মাছ চাষ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এতে বিঘা প্রতি প্রায় 3,50,000 টাকা থেকে 4 লাখ টাকা পর্যন্ত মাছ বিক্রি করা সম্ভব হয়। আদ্দিন প্রশিক্ষণ ও পরামর্শ সহ বিনামূল্যে তাদের সদস্যদের মাছের পোনা, জাল সহ বিভিন্ন সামগ্রী সরবরাহ করছে। আগে আমি ছোট মাছ চাষ করতাম, এই আদ্দিন থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে আমি এখন মোটা মাছের চাষ করি। আদ্দিন থেকে নিয়মিত আমার এই চাষের জন্য পরামর্শ দেয়। আদানিবির পদ্ধতিতে কার্ভ ফ্যাটেনিং পদ্ধতির প্রদর্শনীটা এবছর বাস্তবায়ন করেছি। 3 থেকে 400 গ্রামের পোনাগুলো আমরা খামারিদের সম্পূর্ণ বিনামূল্যে দিয়েছি। পাশাপাশি আমরা তাদের একটি ঝাঁকি জাল এবং পুকুরের পাড়ে সবজি উৎপাদনের জন্য পেঁপের চারা, কুমড়ো, লাউয়ের বীজ এবং পাশাপাশি কিছু চুন এবং সার সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করেছে। কার্ভ ফ্যাটেনিং পদ্ধতি দেশের সর্বত্র ছড়িয়ে দিতে পারলে দেশের মাছের উৎপাদন বাড়বে এবং খুব সহজেই মানুষের প্রোটিনের চাহিদা মিটবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। নিকটবর্তী বিদ্যুৎ স্টেশনে অগ্নিকাণ্ডের জেরে প্রায় একদিন বন্ধ থাকার পর শুক্রবার রাত থেকে ফের চালু হয়েছে বিশ্বের অন্যতম প্রধান বিমানবন্দর হিথ্রো। যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত এই বিমানবন্দরটি বিশ্বের 5ম ব্যস্ততম বিমানবন্দর। স্থানীয় সময় শুক্রবার রাতে এক বিবৃতিতে ফ্লাইট পরিচালনা ফের শুরুর তথ্য নিশ্চিত করেছে।
হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়েছে, বিমানবন্দরের কর্মী বাহিনী এবং বিদ্যুৎ পরিষেবা কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই ফের চালু করা সম্ভব হয়েছে ফ্লাইট পরিচালনা। শিডিউল অনুসারে শুক্রবার হিথ্রোতে উড্ডয়ন ও অবতরণের কথা ছিল ১,৩৫১টি ফ্লাইটের। এসব ফ্লাইটের মোট যাত্রীর সংখ্যা ছিল প্রায় ২,৯১,০০০। কিন্তু বিদ্যুৎ বিভ্রান্তের কারণে হিথ্রোর পরিবর্তে ব্রিটেন এবং ইউরোপের অন্যান্য বিমানবন্দরের ফ্লাইটগুলো ডাইভার্ট করা হয়েছিল। এবারে জানিয়ে দিব পার্টেক্স খেলার খবর। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজ ভোরে প্রতিপক্ষের মাঠ সেন্টেনারিও স্টেডিয়ামে লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজকে ছাড়াই খেলতে নামে আলবিসেলেস্তারা। তাই খেলায় তাদের তেমন ধার ছিল না। উরুগুয়েকে বিপদে ফেলতে পারেনি আর্জেন্টিনাকে। গোলশূন্যভাবেই শেষ হয়ে খেলার প্রথমার্ধ। বিরতির পর ঘুরে দাঁড়ায় স্কালোনির দল। খেলার ৬৮ মিনিটে ফরাসি লিগে আলো ছড়ালো থিয়াগো আলমাদা স্বাগতিক উরুগুয়ে দর্শকদের স্তব্ধ করে দিয়ে ৩বারের বিশ্ব চ্যাম্পিয়নদের এগিয়ে দেন। আর্জেন্টিনার হয়ে ৭ ম্যাচে এটি তার তৃতীয় গোল। খেলার শেষের ইনজুরি টাইমে নিকো গঞ্জালেস লাল কার্ড পেলেও ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এই জয়ে ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল তারা। পরের ম্যাচে ব্রাজিলকে হারাতে পারলে বিশ্বকাপ নিশ্চিত হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ল্যাটিন অঞ্চলের অন্য ম্যাচে ভেনেজুয়েলাকে ২-১ গোলে হারিয়েছে ইকুয়েডর। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে টেলিভিশন ও রেডিও লাইসেন্স দেওয়া হয়নি। গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা। অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান মির্জা ফখরুলের। রাজনৈতিক দল গঠনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করার অভিযোগ, যাতে ঐক্য ধরে রাখার তাগিদ। আগামী নির্বাচনে ভোটারের বয়স ১৬ এবং প্রার্থীর বয়স ২৩ বছর চায় জাতীয় নাগরিক পার্টি। সংস্কার প্রস্তাবনা নিয়ে ঐক্যমত্য কমিশনে কাল মতামত দেবে দলটি। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের স্বল্প সময়ের মধ্যে জাতীয় ঐক্যমত্য তৈরি করা সম্ভব আলী রিয়াজ। নির্বাচনের আগে সংস্কার চাই খেলাফত মজলিস। এবং খোলা বাজারে নতুন নোট বিনিময় বিপাকে ক্রেতারা প্রায় দ্বিগুণ দরে কিনতে হচ্ছে বিভিন্ন ধরনের নতুন টাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।